আচ্ছা দেখেন, আপনাদের অনেকেই তো এখনো নাই। তো আমরা একটু ডিটেলস আলোচনা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতে চাইছি। জি, শিওর। জি ভাইয়া, আমি তো ইদানিং একটা কন্টেস্ট দিচ্ছি, কিন্তু কন্টেস্টের প্রাইস ছিল $25। হ্যাঁ, হ্যাঁ। আমাকে দিল $20। এরকমটা কি বায়ার করছে নাকি না, ফ্রিল্যান্সার ডট এটা কম? হচ্ছে মার্কেট প্লেস ফি কেটে নেয়। $5 কেটে নি? হ্যাঁ। হ্যাঁ। ও, এইটাই জানার ছিল, আমি আসলে একটু দ্বিধায় ছিলাম। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো আমরা বেসিক্যালি আজকে লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা একটু লোগোর টাইপস, লোগোর ইতিহাস, এই ব্যাপারগুলো আমরা একটু জেনে নিব, ঠিক আছে? আমাদের লোগো ডিজাইনের ক্লাস আছে দুইটা। একটা হচ্ছে ভেক্টর রাস্টার থেকে, মানে রাস্টার ফাইলগুলোকে ভেক্টরের কাজ। লাইক আমরা ফটোশপে যে পাথের কাজগুলো করেছি, আপনাদেরকে মনে আছে? জি ভাইয়া, মনে আছে। ফটোশপে যেমন জি স্যার, মনে আছে। পাথের কাজ করেছিলাম। সো মার্কেট প্লেসে আপনারা যদি কন্টেস্ট, রেগুলার যারা কন্টেস্ট করেন, তারা অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে সে একটা ইমেজ দিয়ে দিবে, রাস্টার ফাইল দিয়ে দিবে, সেটাকে ভেক্টর করে দিতে হবে। এবং ফাইবারে যদি একটু আপনারা কতটুকু রিসার্চ করছেন আমি জানি না, ফাইবারে দেখবেন লাইন আর্টের যে কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা হয়। ইভেন এই কাজগুলোর অনেক ডিমান্ড। আমার একটা স্টুডেন্ট এই মাসে মেবি লেভেল 1 সেলার হয়েছে। খুব বেশি অর্ডার পায় নাই, বাট যে অর্ডারগুলো পেয়েছে সবগুলো অর্ডারই ছিল $50 উপরে। বুঝতে পেরেছেন? সো এই কাজগুলো যদি একটু প্র্যাকটিস করেন, মানে অনেকেই হয় না যে ভাই আমার তো ডিজাইনের আইডিয়া আসে না, আমি তাহলে কি করব? অনেকেই ব্যাপারগুলো হয়। সো যদি কারো এরকম প্রবলেম হয়, ডিজাইন করতে পারতেছেন না, আইডিয়া মাথায় আসতেছেন না, কি করবেন এটা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আমি বলবো ডিজাইন তো অবশ্যই প্র্যাকটিস করবেন। পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, দেন হচ্ছে লাইন আর্টের কাজ, এই কাজগুলো দেখবেন। আমরা একটু দেখবো একটু পর, তারপর আমি শুরুতে জাস্ট আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। ওকে, সো আমাদের যে ক্লাসের টপিক, এটা হচ্ছে লোগো ডিজাইন। ফার্স্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে আসলে লোগোটা কি, তাই না? আমরা আসলে এখানে সবাই জানি যে লোগো কি। লোগো হচ্ছে একটা, কে বলেন দেখি, হোয়াট ইজ লোগো? কোম্পানির ব্র্যান্ড। কোম্পানির ব্র্যান্ড বা আইকন। একটা কোম্পানি আসলে লোগো আমরা মানে চিনি কিভাবে? লোগো মানে হচ্ছে একটা আইকন, একটা সিম্বল, লোগো দেখে। একটা চিহ্ন, তাই না? আমরা অ্যাকচুয়ালি একটা কোম্পানিকে জি স্যার। ডিফাইন করে, পুরো একটা কোম্পানিকে উপস্থাপন করে একটা লোগোর মাধ্যমে, একটা আইকনের মাধ্যমে। আমরা অনেক সময় কি করি যে আমাদের কোম্পানির নামটা অনেক বড়, সো সেটাকে আমরা শর্ট করে ইউজ করি, তাই না? সো এই যে আমরা একটা আইকন তৈরি করতেছি, একটা চিহ্ন তৈরি করতেছি, বা একটা সিম্বল তৈরি করতেছি, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লোগো। এখন এই যে লোগো, যে লেখাটা আছে LOGO, এটা একটা ফুল ফর্ম আছে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। বুঝতে পারছেন? এখানে মেবি দেয়া আছে কিনা আমি জানি না, নাই মেবি। যাই হোক, সো লোগোর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। ওকে। এখানে আমাদের লোগো নিয়ে বেসিক কিছু ইতিহাস আছে। মানে একটা লোগো তৈরি করতে গেলে আপনাকে কিভাবে চিন্তা করতে হবে, এটা জাস্ট একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। আপনাদের কারো যদি প্রয়োজন হয় যে ভাই আপনার ডকুমেন্টটা আমাদের একটু দিয়েন, আমরা একটু দেখবো, আমাদের কাজে লাগতে পারে, সো আমি আপনাদের দিয়ে দেবো। এই জিনিসগুলো জাস্ট একটু আপনারা দেখে নিতে পারেন। এখানে একটা লোগো কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসতে হয়, এই ব্যাপারগুলো একটু জাস্ট সিম্পল তুলে ধরা আছে। যদিও এগুলোর খুব বেশি পড়াশোনা করার প্রয়োজন পড়ে না। আসলে ডিজাইন সেক্টরটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনি থিওরিটিক্যালি কি বলতেছেন, এটা যদি আপনি কোনো চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, এটাই এনাফ। বুঝতে পারছেন? তো বেসিক্যালি লোগো, যে আমরা লোগো নিয়ে কাজ করি, এটার টাইপস 7টা হয়, মানে 7 ধরনের লোগো আছে।
আর এই 7 ধরনের লোগোর মধ্যে আরো এক্সট্রা কিছু জিনিস থাকে। যেমন আমরা ফাইবারে যখন লোগো ডিজাইন নিয়ে সার্চ করেছিলাম, তাই না, লোগো ডিজাইনের গিগ দেখেছিলাম, তখন আমরা গিগের যে টাইটেল গুলো পেয়েছিলাম অনেক ধরনের লেখা ছিল, মিনিমালিস্ট, লাক্সারিস, তাই না, এই ধরনের কিছু লেখা ছিল, তাই তো? তো এই যে লোগো, এই ধরনের যে টাইপ গুলো, এগুলো আসলে মানে লোগোর টাইপ না, এগুলোকে আমরা প্রেজেন্ট করি এইভাবেই। যেমন সুন্দর বলতে আমরা শুধু সুন্দরই বলি না, এটাকে অনেকভাবে বিশেষায়িত করতে পারি। বেসিক্যালি লোগো হচ্ছে 7 ধরনের। লাস্ট একদম 7 নাম্বার যে লোগোটা, এটা হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম লোগো নিয়ে আমাদের পড়াশোনার কিছুই নাই। এমব্লেম লোগোগুলোকে যদি আপনারা এক কথায় প্রকাশ করতে চান, খুবই জটিল ধরনের যে লোগোগুলো আছে, এই লোগোগুলোকে বলা হয় এমব্লেম লোগো। আপনারা যদি একটু অ্যাপেলের ফার্স্ট লোগোগুলো দেখেন, বা স্যামসাং এর শুরুর দিকে লোগোগুলো দেখেন, বা নাইকি, মানে ভালো ভালো ব্র্যান্ডের নামের কথা বলতেছি আমি, এখানে 3টা ছবি দেয়া আছে দেখেন। হার্ভার্ডের একটা দেয়া আছে, একটা স্টারবার্গের দেয়া আছে, একটা আছে হার্লি ডেভিডসনের দেয়া আছে। তো এই এই যে লোগোগুলো দেখবেন যে মানে অনেক বেশি, কি বলে, একটু জটিল টাইপের লোগো। সো বর্তমানে লোগোগুলো আপনারা যদি একটু খেয়াল করেন, ম্যাক্সিমাম লোগো দেখবেন যে দুইটা ক্যারেক্টারকে নিয়ে গঠিত হচ্ছে, বা দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা ছোট্ট একটা আইকন দিচ্ছে, দিয়ে একটা লোগো তৈরি করতেছে। এই যে যে বললো যে ভাই আমি একটু উইন করেছি, ওনার লোগোটা আমি মেবি দেখেছি, খুব ভালো মনে না থাকলেও আই থিঙ্ক ওইখানে দুইটা ক্যারেক্টার নিয়ে লোগোটা তৈরি করা ছিল, তাই না? জি ভাইয়া। তো এই ধরনের লোগোগুলো এখন সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে। আর এমব্লেম লোগোটা মানে এখন খুব বেশি ইউজ, খুব বেশি বলতে এখন ইউজই হয় না। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আমাদের এমব্লেম লোগো ছিল। এরপর আছে আমাদের কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগোর ইমেজ গুলো একটু যদি খেয়াল করেন, এখানে টেক্সটের সঙ্গে আরো কিছু ইমেজ আছে, তাই না? যেমন ডরিটসের সঙ্গে একটা ইমেজ আছে, দেন হচ্ছে বার্গার কিং এর সঙ্গে দেখেন একটা বার্গারের ছবি আছে, ল্যাকোস্ট যে লোগোটা আছে এটার সঙ্গে একটা কুমিরের ছবি আছে। এই যে আপনি যখন একটা লোগো তৈরি করবেন, লোগোর সঙ্গে যখন আপনি ছবি ইউজ করবেন বা আইকন ইউজ করবেন, এই লোগোটা টোটালি কম্বিনেশন মার্কের পড়ে। ঠিক আছে? কম্বিনেশন বলতে এখানে বোঝাচ্ছে টেক্সট এবং আপনার যে পিকচার বা আপনার কন্টেন্টের যে সমন্বয়, এটাকে কম্বিনেশন মার্ক লোগো বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ মাস্কট লোগো। এই মাস্কট লোগোটা দেখবেন সব সময় কোনো না কোনো প্রাণীর ছবি নিয়ে গঠিত হয়, কোনো না কোনো ছবি দিয়ে তৈরি। এই মাস্কট লোগো আমি এখানে দুইটা এক্সাম্পল রেখেছি, বাট অনেক ধরনের এক্সাম্পল পাবেন। ঠিক আছে? মাস্কট লোগোগুলোর মধ্যে ছবি ইউজ করা হয়, চাইলে টেক্সট ইউজ করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি শুধু ছবি ইউজ করতে পারেন। দেন আমাদের আছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, আর একটা আছে পিক্টোরিয়াল মার্ক লোগো। অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো এবং পিক্টোরিয়াল মার্ক লোগো গুলো যে আছে, এগুলো একটু ডিফারেন্ট কার্তেশিয়া মেনটেন করে। আচ্ছা, আমি ক্লাসটা কি রেকর্ড হচ্ছে আমাদের? রেকর্ড দেখা যাচ্ছে তো, হচ্ছে মনে হয়। আচ্ছা, হচ্ছে, হ্যাঁ। তো এই লোগোগুলো একটু ডিফারেন্ট কার্তেশিয়া মেনটেন করে। ডিফারেন্ট কার্তেশিয়া অ্যাকচুয়ালি ডিফারেন্ট কার্তেশিয়া বলা যায় না। আই মিন এই লোগোগুলো আমরা যখন লোগো একটা মেক করি বা একটা লোগো তৈরি করি, লোগোটা তৈরি করে আমরা এই লোগোকে পিক্টোরিয়াল মার্ক ক্যাটাগরি বা অ্যাবস্ট্রাক্ট মার্ক ক্যাটাগরির মধ্যে রাখতে পারি না। এখন আমরা অ্যাকচুয়ালি কেন পারি না এই লোগোগুলোকে পিক্টোরিয়াল মার্ক বা অ্যাবস্ট্রাক্ট মার্কে রাখতে? একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা এই যে এতগুলো লোগো দেখলাম, মাস্কট লোগো দেখলাম, কম্বিনেশন মার্ক লোগো দেখলাম, দেন হচ্ছে এমব্লেম লোগো দেখলাম। হ্যাঁ, এখানে যে 3 নাম্বার 3 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত 4টা টাইপের লোগো আমরা দেখলাম, তাই না? 5টা, 5 টাইপের লোগোগুলোর মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে 3 নাম্বার 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে যে লোগোগুলো আছে, এই লোগোগুলো আপনাদের ক্লাসে যারা জয়েন করছেন সবাই চিনেন। বাট এর বাহিরে দেখেন কিছু কিছু লোগো আছে, নাম লিখে দেয়া আছে, তারপর আপনারা চিনেন না। এমনটাই কি, নাকি সবাই সবগুলো চিনেন? বলেন দেখি। না স্যার, জি না স্যার, সবাই সব। সব কিছু নিলাম। বাট এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার যে ক্যাটাগরিটা আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার ক্যাটাগরির লোগোগুলো যদি আমি আপনাদের জিজ্ঞেস করি এটা কিসের লোগো, বলেন দেখি। এটা অ্যাপলের লোগো, তাই না? দেন এটা, এটা এটা কিসের লোগো? এটা কোকোকোলা।
পেপসি। পেপসি, তাই না? এখন এই দুইটা লোগোর কথা আমি জিজ্ঞেস করলাম না। ধরেন যে এই দুটো লোগোর মধ্যে একটা আইকন দেয়া আছে, ছবি দেয়া আছে, বা টেক্সট লেখা আছে। যেমন অ্যাডিডাসের লোগোতে অ্যাডিডাস লেখা আছে, বিপি লোগোতে বিপি লেখা আছে। বাট এই যে তিনটা লোগো আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে এটা কিসের লোগো, এটা কিসের লোগো, এটা অ্যাপেল, এটা টুইটার, এটা হচ্ছে পেপসি, তাই না? এখন এই অ্যাপেল, টুইটার, পেপসি, এই লোগোগুলোর কোথাও কি লেখা আছে অ্যাপেল, বা কোথাও পেপসি, কোথাও টুইটার লেখা আছে? জি না। আছে কোথাও লেখা? কোথাও জি লেখা না। নাই কিন্তু যে এটা লোগো, অ্যাপেলের, এটা পেপসি, এটা হচ্ছে টুইটারের জি লোগো। না স্যার, লেখা নেই। তাহলে আমরা এই লোগোগুলো অ্যাকচুয়ালি কেন চিনতেছি? কারণ এর পরিচিতির ব্যাপক, কারণ এগুলা পুরা ওয়ার্ল্ডে সবাই চিনে। একটা মনে হয় যে 10 বার, মানে যে বাচ্চাটা একটু বুঝতে শিখছে, সেই বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় এটা কি, সেও বলবে যে এটা অ্যাপেল, তাই না? কারণ কি, জি এই স্যার। অ্যাপেলের বা এই টুইটার বা এই পেপসির ব্র্যান্ডের পরিচিতি অনেক বেশি, মানে এটা একটা ব্র্যান্ডে কনভার্ট হয়ে গেছে। তো আপনি যখন একটা লোগো তৈরি করবেন তখন কিন্তু এই লোগোটা ব্র্যান্ড হবে না। একটা লোগো ব্র্যান্ড হইতে গেলে সময় লাগে, 2 বছর, 10 বছর, বা 20 বছর। এমনও হইতে পারে যে আপনি যে লোগো তৈরি করতেছেন সেই কোম্পানি 1 বছরের মধ্যেই ব্যাপক পরিচিতি হয়ে লাভ করলো। সেক্ষেত্রে আপনি সেই লোগোটাকে পিক্টোরিয়াল মার্ক বা অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে রাখতে পারেন। বাট ইনিশিয়ালি আপনি একটা লোগো তৈরি করতেছেন এখন, এই লোগোটা কোনোভাবেই আপনি বলতে পারবেন না পিক্টোরিয়াল মার্ক লোগো বা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। বাট আপনি একটা লোগো তৈরি করে এটাকে কম্বিনেশন মার্ক বলতে পারবেন, এটাকে মাসকট বলতে পারবেন, এটাকে এমব্লেম বলতে পারবেন। বুঝতে পেরেছেন পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো আর বাকি যে লোগোগুলো আছে এই লোগোগুলোর মধ্যে পার্থক্যটা কি? আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক যে লোগোগুলো আছে, এই লোগোগুলো দেখবেন যে সিঙ্গেল শেপের হয়, শেপ অ্যাবস্ট্রাক্ট, বাট একটা শেপেই লোগোটা ইন্ড হয়ে যায়। আর অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে দেখবেন যে একাধিক শেপ থাকবে এবং একাধিক কালার থাকতে পারে। বুঝতে পেরেছেন? আমাদের আর যে দুইটা লোগো আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো আর একটা হচ্ছে মনোগ্রাম লোগো। এই যে একটু আগে যা বললাম যে কন্টেস্টে উইন করছে, ওনার লোগোর কনসেপ্ট ছিল দুইটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার। এই যে দুইটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার নিয়ে আমরা লোগো তৈরি করতেছি, এটা একটা কোম্পানির নামের শর্ট ফর্ম কিনা? So, আমরা যদি জি স্যার। কোনো কোম্পানির নাম বা আমাদের নামের শর্ট ফর্ম ইউজ করি, ফার্স্ট ওয়ার্ড হইতে পারে বা ফার্স্ট আর সেকেন্ড ওয়ার্ড হইতে পারে, বা তিনটা ওয়ার্ড মিলাই যদি একটা লোগো তৈরি করি, এই ধরনের লোগোগুলোকে বলা হয় মনোগ্রাম লোগো। সো এইখানে দেখেন HBO আর আছে IBM। HBO এর একটা ফুল মিনিং আছে, আপনারা কি জানেন? না স্যার, জানা নাই। HBO এর ফুল মিনিং হচ্ছে হোম বক্স অফিস। আর আইডিএম হচ্ছে, সরি, IBM হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, তাই না? সো এখানে লোগোগুলো সিম্পল, বাট কি করছে, জাস্ট নামের শর্ট ফর্ম ইউজ করা হয়েছে। সো এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে লোগো কিন্তু নিজেও একটা লোগো। এটা আমরা মনোগ্রাম লোগো বলতে পারি কিনা? ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড, তাই না? জি আর স্যার। ওয়ার্ডমার্ক লোগোগুলোর ক্ষেত্রে কি হয়, ওয়ার্ডমার্ক লোগোগুলো ডিরেক্টলি কোম্পানির নাম অনুযায়ী হয়, আপনি এর মধ্যে আপনি সিম্পল কিছু চেঞ্জ রাখতে পারেন। যেমন ভিসার যে লোগোটা আছে, এটার জাস্ট একটা কর্নারে একটা আইকন ইউজ করছে। কোকোকোলার লোগোর মধ্যে টোটালি ওদের একটা কাস্টম ফন্ট ইউজ করছে। গুগলের মধ্যে সিম্পল একটা ফন্ট ইউজ করে জাস্ট এগুলোকে কালারাইজ করে দিছে, সিম্পল। এই ধরনের লোগোগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। বিশেষ করে ওয়ার্ডমার্ক লোগোগুলো ওয়েবসাইটে বেশি পরিমাণে ইউজ হয়। ঠিক আছে, ওয়েবসাইটের ক্ষেত্রে এই ওয়ার্ডমার্ক লোগোগুলো বেশি ইউজ হয়। তবে বর্তমানে ট্রেন্ড যদি আপনি চিন্তা করেন, আহ, এদিক থেকে মনোগ্রাম লোগোগুলো বেশি ব্যবহৃত হয়। জাস্ট দুইটা ফন্টকে বা একটা ক্যারেক্টারকে কাস্টমাইজ করে একটা লোগো তৈরি করা হয়। লোগো টাইপস নিয়ে আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? বা আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা?
ওকে। সো আশা করি আপনাদের মধ্যে আপনাদের কোনো কোশ্চেন নাই। এখন আমরা একটু পরের টপিকে যাই। আপনি একটা লোগো ডিজাইন করবেন, এটার জন্য কিছু কনসেপ্টের প্রয়োজন আছে। আসলে আপনার লোগো ডিজাইনের কনসেপ্টটা কিভাবে আসবে, তাই না? একটা লোগো ডিজাইন করতে গেলে আপনাকে কিছু কার্তেশিয়া মেনটেন করতে হবে। তো এখানে ছোটখাটো কিছু জিনিস আমি তুলে ধরেছি। লোগো মাস্ট সিম্পল হইতে হবে, মেমোরেবল হইতে হবে, ইনডিউরিং হইতে হবে, ভার্সাটাইল হইতে হবে, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। সো এই কার্তেশিয়া গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার আপনার কনসেপ্ট খুব সুন্দরভাবে গ্রো করবে। ঠিক আছে? ওকে, এখানে কিছু এক্সাম্পল আছে। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন তো। এটা, এই লোগোটা দেখে আপনাদের কি মনে হয় যে এটা কিসের লোগো হইতে পারে? আপনাদের কিছু মনে হয় এই লোগোটা দেখে? তার যে গরু আছে না স্যার, এটা মনে হয়। হ্যাঁ, এখানে গরুর ছবির মতোই লাগতেছে। আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে আসলে এখানে কেন এই পিকচারটা ইউজ করা যেতে পারে, বা কেন হয়েছে এই পিকচারটা ইউজ করা? স্যার এটা যে কোনো একটা ফার্মের হবে, অথবা দুধের দুধের কোনো কোম্পানি হবে। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু লোগো ডিজাইনের কনসেপ্ট গুলো এইভাবেই নিয়ে আসতে হবে। আমাদের একটু চিন্তা করতে হবে যে কোথায় কোন জিনিসটা কেন ইউজ করা হচ্ছে। কারণ আপনি আদার্স যে ডিজাইন আছে এই ডিজাইনের কথা বাদ দেন, যদি বিশেষ করে লোগো ডিজাইনের কথা চিন্তা করেন, তাহলে এখানে অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই একটা মিনিং আছে। বুঝতে পেরেছেন? So, প্রত্যেকটা জিনিসেরই একটা মিনিং এখানে আছে। তো এখানে যে ভাইয়া, জি। এটা আসলে কোনো শক্তি প্রদর্শনও হইতে পারে, তা অনেক কিছুই তো হইতে পারে, তারপর ফার্মেরও হইতে পারে। হুম। দেখেন আপনি, আপনাকে ক্লায়েন্ট যখন আপনাকে লোগো ডিজাইন করতে দিবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কোম্পানি এইটা, আমার কোম্পানি এই সার্ভিস প্রোভাইড করবে। এটা আপনাকে জাস্ট এতটুকু আইডিয়া দিবে। আপনাকে কিন্তু কোম্পানি বলে দিবে না যে আসলে আপনি এখানে এই ছবিটা ইউজ করতে পারেন, এই পিকচারটা দিতে পারেন, বা এই ধরনের এই এই জিনিসগুলো ইউজ করতে পারেন। কোম্পানি কখনো আপনাকে এটা দিবে না। বাট লাইক, আপনাকে যদি কোম্পানি থেকে বলা হয় যে আপনার একটা লোগো ডিজাইন করবেন, এই ডিজাইনটা হবে কোনো আইটি কোম্পানি বা আইটি কোনো ফার্মকে কেন্দ্র করে। এখন আইটি ফার্মের একটা লোগো তৈরি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে, তাই না? আইটি ফার্মের সঙ্গে যায় এমন কিছু তো উপস্থাপন করতে হবে। দেন ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমি এখানে এই জিনিসটা এই জন্য উপস্থাপন করছি, বা এই এই জিনিসটা এই মিনিংটা দাঁড় করাচ্ছি আমি। আপনি যদি ক্লায়েন্টকে ভিজুয়ালি যদি ভালো নাও লাগে, বাট একটা সুন্দর মিনিং যদি দাঁড় করাইতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্টকে আপনি প্রোডাক্টটা খাওয়াইতে পারবেন। যদি মিনিং না দাঁড় করাইতে পারেন, তাহলে কিন্তু প্রোডাক্টটা খাওয়াইতে পারবেন না। বুঝতে পারছেন? সো এইখানে যে সারের, এটা একটা সারের ছবি ইউজ করা আছে। সো এটা অ্যাকচুয়ালি এক ভাই বলল যে শক্তিশালী, হ্যাঁ এই ধরনের কিছু স্ট্রেংথ বোঝাচ্ছে, এখানে স্ট্রেংথ এন্ড গ্রোথ। এখানে একটা ডিটেলস আছে, ডিটেলস পড়েন একজন কি বলতেছে এখানে। দেখেন এটা একটু পড়েন তো এখানে, সবাই একটু মনে মনে পড়েন এখানে তারা কি বলতেছে, তারা কেন এখানে যে বুলের ছবিটা ইউজ করছে, তারা কেন ইউজ করছে। সবাই কি পড়েছেন? বুঝতে পারছেন কিছু এখান থেকে, নাকি বোঝেন নাই কেউ? তো এরা বলতেছে যে এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এখানে সারের যে ছবিটা ইউজ করছে, এটা তারা বোঝাচ্ছে স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ। ঠিক আছে? এখন আপনি যদি একটা ব্যাংকের, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ব্যাংকের লোগো তৈরি করেন, আপনার মাথায় কখনো আসবে না যে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সারের ছবি যাইতে পারে। বুঝতে পারছেন? সো এইখানে ডিজাইনারের কাজ হচ্ছে একটা মিনিং দাঁড় করানো, অ্যান্ড সেটা সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করা। যদি এটা করতে পারেন তাহলে আপনি সাকসেস।
আর যদি আপনি সুন্দর করে একটা লোগো তৈরি করলেন বাট ক্লায়েন্টকে এটা বোঝাইতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সুন্দর ডিজাইন করে কোনো লাভ নেই। বুঝতে পারছেন? তবে যদি আমরা মনোগ্রাম লোগোগুলোর কথা চিন্তা করি, মনোগ্রাম লোগোগুলো কিন্তু এত বেশি আহ মানে খুবই ঝামেলা মুক্ত আর কি বলা চলে। সিম্পল আপনি একটা টেক্সটকে সুন্দরভাবে সাজাইতে পারবেন, তাহলেই এনাফ। আর যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, আরো ডিপলি ভাবেন, আরো ডিপলি কোনো কিছু করার ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের কিছু আইডিয়া বের করতে হবে, এই ধরনের কিছু কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? এখন এখানে দেখেন, এই লোগোটা কি সবাই চিনেন? এমন কেউ আছেন এটা চিনেন না? চেনে স্যার সবাই। চিনি। আচ্ছা, সবাই চিনি আমরা। এখন বলেন তো আসলে এই লোগোটার মিনিং কি হইতে পারে, বা এটা এই কোম্পানিটার কাজ কি? আমরা সবাই চিনি, সো এটা জানার কথা যে আসলে এটা কি কাজ হইতে পারে বা কি ধরনের এটা কোম্পানি। জুতার কোম্পানির লোগো। নিক্সন। হ্যাঁ, নিক্সন বা নাইকি, তাই না? এটা নাইকির লোগো। ওকে। সো নাইকি যে এখানে লোগোটা ইউজ করছে, আপনাদের কার কাছে কি মনে হচ্ছে যে এটা এই চিহ্নটা ব্যবহার করছে, এটা কারণ কি হইতে পারে? এমন কিছু আপনাদের মাথায় আসতেছে? বলেন দেখি। কারো কাছে কোনো কিছু মনে হয় যে এটা এই কারণে ব্যবহার করছে? কেউ বলতে পারবেন না? আচ্ছা, দেখেন, আপনারা কি সবাই ক্লাসে আছেন নাকি ক্লাসে জয়েন করেই ঘুমাই পড়ছেন? কেন জানি মনে হচ্ছে যে ক্লাসে জয়েন না, করে ঘুমাই পড়ছেন। আছি স্যার, আছি। স্যার আছি। দেখেন এইখানে নাইকির সাইনটা আসলে আপনারা কথা বলতেছেন না কেন আমি জানি না, তবে নাইকির সাইনটা এখানে কি মিন করতেছে, মানে কি কিসের মতো লাগতেছে, এই এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল করতে হবে। এই জিনিসগুলোর প্রতি একটু মনোযোগ দিতে হবে। এখানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে একটা টিক চিহ্ন ব্যবহার করা আছে, আবার আপনি এটাকে ভিউ বলতে পারেন। সো এখানে যে নাইকি লোগোটা ইউজ করছে, নিশ্চয়ই কোনো না কোনো মিনিং আছে। কারণ কি, নাইকি একটা হচ্ছে স্পোর্টস গুডস রিলেটেড কোম্পানি, তাই না? তাদের কাজই হচ্ছে স্পোর্টস গুডস সাপ্লায়ার। তারা স্পোর্টস যে গুডস আছে সেগুলো সাপ্লাই করে। সো এই লোগোটা মিনিং তারা কি দাঁড় করা আছে দেখেন তো এখানে। স্পিড ভাইয়া। হ্যাঁ, স্পিড, আরেকটা হচ্ছে ভিক্টোরি। জাস্ট সিম্পল একটা সাইনের মাধ্যমে কত সুন্দর একটা উপস্থাপন। যদিও নাইকির আগের ভার্সন, আগের অনেক ভার্সন আছে, বেশ কয়েকটা, নাইকির 4 থেকে 5টা লোগো আছে, অ্যান্ড ফাইনালি এখন এই লোগোটা নাইকি ইউজ করতেছে। সো এটাই অ্যাকচুয়ালি নাইকির লোগোর মিনিং। এর বাইরে আরো কিছু লোগো আছে এখানে। নাইকির যে আপডেট যে ভার্সনটা, এগুলো হচ্ছে ওল্ড ভার্সন 71, দেন 78, দেন হচ্ছে 85, আর বর্তমানে এই লোগোটা ইউজ হচ্ছে। এখানে স্যামসাং এর কিছু লোগো আছে। স্যামসাং এর ফার্স্ট জার্নি শুরু হয় এই লোগোটা থেকে, দেন আস্তে 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 এখন স্যামসাং এর এই লোগোটা ইউজ হচ্ছে। ঠিক আছে, এই এই জিনিসগুলো নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করবেন। এর বাইরে ফেডেক্স, দেখেন ফেডেক্স লোগোটা অনেক সিম্পল, বাট এখানে ফেডেক্স এর লোগোর বিশেষত্ব হচ্ছে এখানে একটা অ্যারো কি আছে। ঠিক আছে, এই অ্যারো দিয়ে তারা কি ডিফাইন করতেছে, আগে আমাদের জানতে হবে এটা কি ধরনের লোগো বা কি ধরনের কোম্পানি। ফেডেক্স এর কি নাম শুনছেন সবাই, বা কেউ শুনেছেন যে ফেডেক্স নামে একটা কোম্পানি আছে? আমি তো ব্যক্তিগতভাবে শুনি নাই স্যার। ফেডেক্স এর কাজ কি কেউ জানেন? কুরিয়ার নাম শুনছি, সার্ভিস। বাট বলতে পারেন এটা কি স্যার। এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস, মানে এটা ইন্টারন্যাশনাল। বাংলাদেশ থেকে যদি বিদেশে কোনো কিছু পাঠাইতে চান তাহলে ফেডেক্স এর মাধ্যমে পাঠাইতে পারবেন। সো এখানে ফেডেক্স এর বিশেষত্বটাই হচ্ছে এখানে জাস্ট সিম্পল একটা ফন্ট ইউজ করা, আর এখানে মাঝখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারোটাই হচ্ছে এই লোগোর বিশেষত্ব, তাছাড়া এই লোগোর মধ্যে আর কিছু নাই। বুঝতে পেরেছেন? না কোনো অ্যাডভান্স কাজ আছে, খুবই সিম্পল। সো আমরা শুধু যখন কোন ডিজাইন করতে যাই তখন আমরা ভাবি যে আসলে এটা এত সহজ, এত সিম্পল একটা ডিজাইন, এটা কোনো ডিজাইন হইতে পারে?
এটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে না। তো এই ধরনের যদি আপনারা জিনিসগুলো একটু ঘাটাঘাটি করেন, বড় বড় কোম্পানির লোকগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে কত সিম্পল ভাবে উপস্থাপন করা যায় কোনো কাজকে। ঠিক আছে। এখন আসেন যে আমরা যে একটা লোগো তৈরি করব, এই লোগো তৈরি করতে আমরা যে স্টেপ গুলো ফলো করব, কি কি স্টেপ হইতে পারে। তাই না? প্রথমত হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে ব্রিফটা দিবে, এই ব্রিফটা আমাদের প্রপারলি পড়তে হবে। আপনাদের মেমে আমি দুই বা তিনটা এক্সাম নিয়েছিলাম। এর বাইরে আপনারা ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেছেন। সো ক্লায়েন্টের ব্রিফ কি জিনিস এটা আপনাদের কাছে নতুন কিছু না, তাই না? সো আমাদের ফার্স্ট ক্লায়েন্টের যে ব্রিফটা আছে এই ব্রিফটা পড়তে হবে। ব্রিফটা পড়ে আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ কিভাবে করবেন? লাইক আপনাকে একটা কোনো ব্যাংকের বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা কোনো ই কমার্স কোম্পানি আপনাকে একটা লোগো তৈরি করতে দিচ্ছে তাদের কোম্পানির জন্য। এখন কি ধরনের কোম্পানি, ক্লায়েন্টের কোনো পছন্দ আছে কিনা, এটা ফার্স্ট প্রায়োরিটি। অবশ্যই আপনারা কোনো কাজের জন্য যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কনভারসেশন করে কোনো কাজ নেবেন, তখন অবশ্যই ক্লায়েন্টের কাছে জানতে চাইবেন যে তার কোনো ব্যক্তিগত পছন্দ আছে কিনা। যদি ক্লায়েন্টের কোনো পছন্দ থাকে তাহলে আপনার কাজ অনেকটা ইজি হয়ে যাবে। কারণ ক্লায়েন্ট আপনাকে তার পছন্দের মতো স্যাম্পল পাঠাবে, দেন আপনি তার স্যাম্পলের মতো করে বা তার স্যাম্পলকে ধরে একটু ডিফারেন্ট করে একটা সুন্দর করে লোগো তৈরি করে দিবেন। এইটা খুবই ইফেক্টিভ কাজের জন্য। বাট ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার কোনো আইডিয়া নাই, বা যেমন হচ্ছে অ্যাজ লাইক আমরা ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট গুলো করি, অনেক কন্টেস্টে ক্লায়েন্টের সুন্দর ধারণা দিয়ে দেয়, অনেক কন্টেস্টে ক্লায়েন্ট ডকুমেন্ট শেয়ার করে দেয়, আবার অনেক কন্টেস্টে জাস্ট ক্লায়েন্ট ব্রিফটা দিয়ে দেয়। তো যখন ক্লায়েন্ট ব্রিফ দিয়ে দিবে আপনাকে কোনো আইডিয়া ছাড়া, তখন আপনাকে 2 থেকে 3টা লোগো তৈরি করতে হবে। যদি কালার কম্বিনেশনের কথা ক্লায়েন্ট না বলে, সিমিলারলি এই 2 থেকে 3টা লোগো তৈরি করবেন। এই লোগোগুলোর কালার কম্বিনেশনও ডিফারেন্ট ডিফারেন্ট রাখতে হবে আপনাকে। কারণ আপনি যখন ক্লায়েন্টকে একটা জিনিস একটা কাজ দেখাবেন, তার কাছে সেকেন্ড কোনো অপশন থাকলো না। আর যখন 2টা কাজ দেখাবেন, সে 2টা কাজের মধ্যে কম্পেয়ার করতে পারবে কোন কাজটা তার বেশি ভালো লাগতেছে। সো অবশ্যই ক্লায়েন্টকে কাজ দেওয়ার আগে অবশ্যই অবশ্যই 2 থেকে 3টা কাজ করবেন, করে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট যেটা চুজ করবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে। রিসার্চের ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী আপনাকে গুগলে সার্চ করতে হবে, যত ধরনের হেল্প নেওয়া যায় অনলাইন থেকে সব ধরনের হেল্প নিয়ে এইটার উপরে আপনাকে গবেষণা করতে হবে। ঠিক আছে, আপনাকে গবেষক হইতে হবে। যে ভাই গ্রাফিক ডিজাইন শিখতে আসছি, গবেষণা করতে তো আসি নাই, তাই না? আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে।
ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমাদের ফার্স্ট ক্লায়েন্টের ব্রিফটা পড়তে হবে। ক্লায়েন্টের ব্রিফ পড়ে এই ব্রিফের উপর আমাদের রিসার্চ করতে হবে, দেখতে হবে, একটু গুগল ঘাটাঘাটি করতে হবে। সবকিছু শেষে আমরা নিজেরাই একটা স্কেচ তৈরি করতে পারি একটু লোগোর উপরে। আমাদের কনসেপ্ট গুলো আমরা একটু খাতায় ড্র করতে পারি, তাই না? দেন এই যে কনসেপ্ট গুলো গ্রো করে আমরা ফাইনালি দেন যাবো আমরা লোগো ডিজাইন করতে। ঠিক আছে, জাস্ট আমরা একটা লোগো ডিজাইনে ব্রিফ পাইলাম, লোগো ডিজাইন করে শুরু করে দিলাম, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এটাও কাজ করা যেতে পারে, বাট আপনি যখন একটা লোগো নিয়ে রিসার্চ করবেন, গ্রাফিক্স এর কাজটাই হচ্ছে আপনি যত বেশি রিসার্চ করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। আপনি রিসার্চের পরিধি যদি কম হয় তো আপনি কমই শিখবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে একটু গুগলে রিসার্চ করবেন। গুগলে হিউজ পরিমাণে রিসোর্স আছে, আপনাকে জাস্ট কষ্ট করে একটু লিখে সার্চ করতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানেই জাস্ট ইমেজ হিসেবে তুলে ধরা আছে। রিসার্চ করবেন, রিসার্চ করে ড্রয়িং করতে পারেন নিজের মতো করে। এখন এই ড্রয়িংটা আপনি খাতায় করতে পারেন, বা আপনি যদি মাথায় করতে চান কোনো সমস্যা নাই। দেন আপনি ডিজাইনে যাবেন, ডিজাইনের পর আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন, বা ক্লায়েন্টকে ডেলিভারি করার আগে নিজেদের মধ্যে পরিচিত কাউকে দেখাইতে পারেন, দেন ক্লায়েন্টকে পাঠাবেন। আর ক্লায়েন্টকে যখন ডিজাইন পাঠাবেন, ক্লায়েন্টের অবশ্যই কিছু রিভিশন থাকবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এটা চেঞ্জ করতে হবে, এটা একটু এডিট করতে হবে। সো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ক্লায়েন্টের রিভিশনের ব্যাপারটা থাকেই। সো এই ছোটখাটো রিভিশন গুলো ক্লায়েন্টকে দিবেন, দেন আপনার কাজ ফাইনালি শেষ, ক্লায়েন্টকে ডেলিভারি করে দিবেন। এবং এই ধরনের কাজগুলো থেকে রিপিট কাজ পাওয়া যায়। লাইক কিছুদিন পর ক্লায়েন্ট আপনার আপনার ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে আপনাকে কোনো কিছু এডিট করার জন্য, কোনো একটা কারেকশন করার জন্য, বা একটা লোগোর কোনো কিছু চেঞ্জ করার জন্য। ডেলিভারির পর এই সাপোর্ট গুলো মাস্ট বি দিবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল লোগো ডিজাইন নিয়ে কিছু বিস্তারিত কথা। এরপর আরো কিছু কথা আছে কালার কম্বিনেশন নিয়ে, যে কালার গুলো কিভাবে কি ইউজ করবেন, কালারের কিছু মিনিং আছে এই জিনিসগুলো। যদি আপনারা রেগুলারলি কাজের মধ্যে থাকেন, যদি লোগো ডিজাইন নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চান, যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, তারা এর পিছনে 2 থেকে 3 মাস প্রপারলি সময় দিবেন শুধু ডিজাইনের পিছনে। এবং এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কালার নিয়ে, ডিজাইন কিভাবে ইমপ্রুভ করা যায়। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি আসবে। বাট আপনি, হ্যাঁ, দেখলেন আজকে ক্লাস দেখলেন, আরো 2টা লোগো ডিজাইনের ক্লাস হইলো, সেই ক্লাসগুলো দেখলেন, যতটুকু দেখলেন আপনার মনে হচ্ছিল যে না আমি তো পারবোই। বাট আপনি যখন ক্লায়েন্টের কোনো কাজ করতে যাবেন, ক্লায়েন্টের কাছ থেকে যতক্ষণ প্যারা আপনি খাবেন না ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছু প্রপারলি বুঝতে পারবেন না। আর এটার জন্য আপনাকে ঘাটাঘাটি করতে হবে, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন কিছু কালারের মিনিং আছে, ব্লু কালার আছে, গ্রিন কালার, ইয়েলো কালার, ব্রাউন, অরেঞ্জ, রেড, পার্পেল, ব্ল্যাক। এখানে কিছু কিছু মিনিং আছে। আমরা হয়তো বা ফ্লায়ার ডিজাইন বা ব্যানার ডিজাইনের ক্লাসে দেখেছিলাম যে কোন ডিজাইন গুলোতে কি ধরনের কালার বেশি ব্যবহৃত হচ্ছে। লাইক কিডস রিলেটেড যে ডিজাইন গুলো, এগুলোতে দেখবেন যে ইয়েলো কালার বেশি ব্যবহৃত হচ্ছে। দেন মেডিকেল রিলেটেড যে ডিজাইন গুলো আছে এগুলোর ক্ষেত্রে গ্রিন অ্যান্ড ব্লু কালার গুলো ব্যবহৃত হচ্ছে। বিজনেস পারপাস যে লোগোগুলো, এই লোগোগুলোতে ব্লু কালারটা বেশি ব্যবহৃত হচ্ছে, তাই না? দেন রেড কালার গুলো কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, ডেঞ্জার বোঝাইতে ব্যবহৃত হচ্ছে, স্ট্রেংথ বোঝাইতে, প্যাশন, এই ব্যাপারগুলোর জন্য দেখবেন যে রেড কালারটা ব্যবহৃত হচ্ছে। দেন পার্পল কালারের কথা যদি আমরা দেখি, দেখবেন যে মেয়েদের যে মেয়ে রিলেটেড যে ব্যাপারগুলো, লাইক হচ্ছে মেয়েদের কসমেটিক, মেয়েদের ড্রেস, এই ধরনের, বা কি বলে, এই ধরনের যে সবগুলো আছে, এই ধরনের কাজের ক্ষেত্রে দেখবেন যে পার্পল কালারটা বেশি ব্যবহৃত হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারগুলো কালার হিসেবে ধরা হয় না। আপনি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা সব জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটার জন্য এক্সট্রা কোনো মিনিং লাগে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া বাকি প্রত্যেকটা কালারই আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট যে মিনিং গুলো আছে এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। ব্যাপারটা এরকম না যে আপনি মুখস্থ করে রাখবেন। আপনারা যখন কন্টেস্টে জয়েন করেন, হয়তো অনেক কন্টেস্টেই দেখবেন যে ক্লায়েন্ট বলেই দেয় কোন কালারটা ইউজ করবে। ইভেন প্রত্যেকটা কালারের একটা করে কোড আছে, আমরা যদি কালারের কোড গুলো ব্যবহার করি তাহলে কিন্তু এক্সাক্ট কালারটা পাবো, তাই না? সো এটা কিন্তু সফটওয়্যার থেকে ডিরেক্টলি কালার কোড ছাড়া আপনি ডিরেক্টলি যে একটা কালার প্রপারলি সিলেক্ট করতে পারবেন ব্যাপারটা এরকম না। লাইক গ্রিন কালার যে আপনি সফটওয়্যারে গিয়ে প্রপারলি এক্সাক্ট যে গ্রিন কালার এটাই সিলেক্ট করতে পারবেন, এটা খুব টাফ।
বাট এই কালার যে কোডটা আছে, কোডটা যদি আপনি সিম্পলি গিয়ে বসাই দেন, দেখবেন যে এক্সাক্ট কালারটা পেয়ে যাবেন। সো এটাই ছিল আমাদের লোগো ডিজাইন নিয়ে কিছু থিওরিটিক্যাল কথা। সেই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন। আচ্ছা ভাইয়া, জি। আমি যখন বাইরে কোনো কিছু দিব, কোনো ডিজাইন, তখন কি আমার ট্যাক্স গুলা ক্রিয়েট আউটলাইন করে দিব নাকি হ্যাঁ, হ্যাঁ, এভাবে দিল? অবশ্যই। আপনি যখন ফাইল ডেলিভারি করবেন, টেক্সটটা আউটলাইন করে দিবেন। যদি টেক্সটটা আউটলাইন না করে দেন, তাহলে ওই ফন্টটা যদি ক্লায়েন্টের কাছে না থাকে, তাহলে কিন্তু সে এটা দেখতে পারবে না, ফন্ট মিসিং দেখাবে। ও বুঝলাম, আমি ক্রিয়েট আউটলাইন করে দিল। হ্যাঁ, প্রবলেম। যখন ডেলিভারি করবেন তখন ফন্টটা আউটলাইন করে দিবেন। ওকে। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের কাজে যাই। আমরা একটু। আমার একটা কোশ্চেন ছিল জি, জি, বলেন। যে লোগোটা যে ডিজাইন করব তারপরে কি আমাকে লোগোটার মানেটা কি বুঝাই দিতে হবে এরকম কিছু? আসলে সব ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। যদি আপনি কোয়ালিটিফুল বা বড় কোনো প্রজেক্টের কাজ করেন, বড় কোনো কোম্পানির সঙ্গে ডিল করেন, সেক্ষেত্রে আপনাকে এই ছোট ছোট জিনিসগুলো উপস্থাপন করতে হবে। বাট এর বাহিরেও অনেক কাজ আছে যেটার জন্য কোনো মিনিং লাগে না, জাস্ট একটা শেপ তৈরি করলেই হয়ে যায়। ও, বুঝতে থ্যাংক পেরেছেন? ইউ। যেমন আপনি যদি একটা বড় কোম্পানির কথা আমি যদি বলি, লাইক যদি এক্সাম্পল হিসেবে ব্যাংকের কথাই বলি, আপনি যদি কোনো একটা ব্যাংকের লোগো তৈরি করতে চান, সেখানে আপনি কি ধরনের শেপ ইউজ করলেন বা এই শেপটা কেন ইউজ করলেন, এটা অবশ্যই আপনাকে উপস্থাপন করতে হবে, যে এই শেপটা আমি এটা মিনিং দাঁড় করাচ্ছি। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো আমরা দেখবো। জি ভাইয়া, আর আমি যে উইন হয়েছি আমাকে তো মেসেজ দেই নাই, আমার সোজা ইয়া করে দিছে, উইন করে দিছে। হ্যাঁ, এটা ক্লায়েন্ট অনেক সময় মেসেজ কখন দিবে, যখন একটু কারেকশনের প্রয়োজন হবে তখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে যে আমার একটু কারেকশন লাগবে, আদারওয়াইজ উইন করে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, আমরা ফার্স্ট যে কাজটা করবো আজকে সেটা হচ্ছে আমরা একটা রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করবো। সো আমি একটা এখানে ইমেজ ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ইলাস্ট্রেটরে যখন কোনো ইমেজ ওপেন করবেন, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্লেস যে অপশনটা আছে। প্লেস, একটা ইমেজ প্লেস করার পর, আচ্ছা আমার ব্রাইটনেসটা কমে গেছে। দেখেন, আমরা ফাইল থেকে কোনো একটা ইমেজকে যখন প্লেস করি তখন কি আসে, একটা লেখা আসে না, লিঙ্ক নামে একটা অপশন অ্যাভেলেবেল থাকে না? দেখেন, এখানে যে লিঙ্ক অপশনটা আছে এটা সবসময় আনচেক করে দিবেন। কেন দিবেন? যদি আপনার এই লিঙ্ক করা থাকে, তখন আপনি যখন ক্লায়েন্টকে ডেলিভার করবেন, যদি ইমেজ থাকে আর কি, লাইক আমরা কখনো ফ্লায়ার ডিজাইন করি, কখনো ব্যানার ডিজাইন করি, সেক্ষেত্রে যদি আপনার লিঙ্ক করা থাকে, যখন ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, সেই ডেলিভারি ফাইলের মধ্যে এই ক্লায়েন্ট এই ফাইলটা মিসিং পাবে। কারণ কি, এই ফাইলটা আপনার মেশিনে না? বলেন তো। এই যে আমি ইমেজটা ওপেন করলাম, এটা কি আমার কম্পিউটারে আছে কিনা? জি, আপনার কোম্পানি। বাট যখন ক্লায়েন্টকে ডেলিভারি করতেছি তখন ক্লায়েন্টের কাছে ফাইলটা যাচ্ছে। আর যদি আমার এটা লিঙ্ক করা থাকে তখন কি হবে? মানে এটা লিঙ্ক করা মানে যে এটা আমার স্টোরেজে আছে, এটা লিঙ্ক আপ করে দেয়া। বাট যখন এই ফাইলটা আমি ডেলিভারি করব, এটা তো লিঙ্ক আপ করাই আছে আমার কম্পিউটারের সঙ্গে, ক্লায়েন্টের কম্পিউটারের সঙ্গে তো লিঙ্ক আপ করা নেই, বাট ক্লায়েন্টের স্টোরেজে তো এই পিকচারটা নাই। সেক্ষেত্রে ক্লায়েন্টের মিসিং দেখাবে। ঠিক আছে? সো আমাদের পেন টুল নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নাই। আমরা এই ইমেজটাকে রাস্টার থেকে ভেক্টর করব। মানে এটা জাস্ট আমাদের নর্মাল ইমেজ আছে, এটাকে আমরা পেন টুল দিয়ে জাস্ট স্কেচ করব। এই ধরনের কাজ কিন্তু আছে। আমরা যদি একটু ফাইবারে দেখি, ফাইবারে আমরা যদি একটু ঘাঁটি,
এখানে আমরা যদি একটু ফাইবারে দেখি, আমরা এখানে সার্চ করব রাস্টার টু ভেক্টর। দেখেন রাস্টার টু ভেক্টর লিখে সার্চ করলে আপনারা কতগুলো কাজ পাচ্ছেন। 1200+ কাজ আছে, এর বেশি কাজ আছে। ঠিক আছে, আরো এই 1200 দেখাচ্ছে এখানে, বাট এর বেশি কাজ আছে। আমরা যদি শুধু ভেক্টর লিখে সার্চ করি, দেখি কতগুলো পাই আমরা। এখন দেখেন কতগুলো আছে, 23,000+ কাজ আছে। তো এই কাজগুলো শুধুমাত্র আপনাকে ক্লায়েন্ট ইমেজ দিবে, সেই ইমেজটাকে আপনি ভেক্টর ফাইল করে দিবেন। এই যে আপনাদের লাইন রাইটারের কাজের কথা বলছিলাম, এই কাজগুলো দেখেন, জাস্ট একটা ইমেজ দিয়ে দিবে, এই ইমেজটাকে আপনি এইভাবে ড্র করে দিবেন, এতটুকুই কাজ। সো আমার মনে হয় এই কাজগুলো খুবই সিম্পল কাজ। আপনারা যদি একটু কাজগুলো দেখেন, একটু প্র্যাকটিস করেন, আশা করা যায় এই কাজগুলো আহামরি তেমন কিছু না। বুঝতে পারছেন? আর এই একটা কাজের জন্য আপনারা $5 থেকে $10 পাবেন, সিম্পল একটা কাজের জন্য, যে কাজটা করতে আপনাদের হয়তো বা সর্বোচ্চ 20 মিনিট বা 15 মিনিট লাগবে। দ্যাটস ওয়াই আমাদের রাস্টার থেকে ভেক্টর যে কাজগুলো, এই কাজগুলো ইম্পর্টেন্ট। সো অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করবেন। ওকে, সো আমরা কি করব, পেন টুল নিব। পেন টুল নিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে, লাইক আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেম কাজটা এখানেই। সো আমরা ফটোশপের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ছিল, যে আমরা এই যে এক্সট্রা যে হ্যান্ডেলটা, এটাকে কেটে দেওয়ার জন্য কি করতাম বলেন তো? কিবোর্ড থেকে অল্টার ধরে দেন এই পয়েন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যেত, তাই না? বাট ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অল্টার ধরতে হবে না, জাস্ট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। বাকি কাজ আমরা ফটোশপে যে যা দেখেছিলাম, পেন টুল, এখানেও সেম। ঠিক আছে, এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা কার্ভটা মেনটেন করতে পারবো। দেন এখানে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারবো। দেন আমরা এই কর্নারটাকে কার্ভ করতে পারবো বা কার্ভকে কর্নার করতে পারবো। এই ফিচারগুলো যেমন ফটোশপে ছিল, তেমনই আমাদের ইলাস্ট্রেটরও আছে। আপনারা যদি স্যার ফটোশপ, এখানে একটা কথা, হ্যাঁ, যে এখানে পেন টুল দিয়ে না করে যদি আমরা এক্সপান্ড করে দিই সেক্ষেত্রে কি হয় না? হয়ে যাওয়ার কথা। এক্সপ্যান্ড ইমেজ ট্রেস করে আসলে আপনি সব সময় ভালো আউটপুট পাবেন না। ইমেজ ট্রেসের যদি সিঙ্গেল কালার হয়, লাইক হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। বাট আদার্স যদি মাল্টিপল কালার থাকে বা মাল্টিপল শেপ থাকে, অনেক ছোট ছোট শেপ থাকে, সেক্ষেত্রে আপনি সেই শেপগুলো প্রপারলি পাবেন না। বুঝতে পেরেছেন? সো এই কাজগুলোর জন্য আপনাকে পেন টুলই ব্যবহার করতে হবে। তবে অবশ্যই এক্সপ্যান্ড করে, মানে আপনি ইমেজ ট্রেসের কথা বলছেন, তো অবশ্যই ইমেজ ট্রেস যদি এই ধরনের কাজ কোনো ক্লায়েন্ট আপনাকে দেয় বা কোন ধরনের কাজ পান, অবশ্যই আপনি ইজি ওয়ে ফার্স্ট ট্রাই করবেন। প্রথম ওয়ে হচ্ছে আপনি ট্রাই করে দেখবেন যে ইমেজ টেস্ট করে হয় কিনা। যদি ইমেজ টেস্ট করে না হয়, সেকেন্ড বা অপশনাল হিসেবে দেন আপনি পেন টুলে যাবেন। বুঝতে পারছেন? শুরুতেই এত কষ্ট করার কোনো দরকার নেই। সো দুইটা ওয়েতেই ট্রাই করবেন, যে ওয়েটা কাজে দিবে সেটাই পারফেক্ট। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে পেন টুলের কথা বললাম আমি পেন টুল দিয়েই করতে হবে। তো দেখতে হবে যে আসলে পেন টুল দিয়ে কাজ, পেন টুলের কাজটা আমরা আদৌ ইমেজ টেস্ট করে করতে পারবো কিনা। তবে যদি সিঙ্গেল কালার হয় আর খুব কম পরিমাণে শেপ থাকে, ছোট ছোট শেপগুলো না থাকে, সেক্ষেত্রে 100% কোয়ালিটি থাকবে। আর যদি মাল্টিপল কালার থাকে বা 3-4টা কালার থাকে বা গ্রেডিয়েন্ট কালার থাকে, বা ছোট ছোট অনেক ছোট বড় কিছু শেপ থাকে, সেক্ষেত্রে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল দিয়েই করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এটাকে এখানে কেটে দিলাম।
এখান থেকে নিয়ে দেখি হয় কিনা। পেন টুলে আপনাদের এখনো প্রবলেম হয় কার কার? কারণ কি আমরা যেহেতু ফটোশপ দেখে আসছি, সো পেন টুলটা আমাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, তাই না? আর যদি আপনারা প্র্যাকটিস না করে থাকেন, তাহলে আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে দেন এটাকে অ্যাডজাস্ট করে দিই। ওকে, যদি আমরা এই যে কাজগুলো করলাম এগুলো জাস্ট এদিকে রিফ্লেক্ট করে দেই, তাহলে আমরা পেয়ে যাব। সো আমাদের এখান থেকে এই জায়গাটুকু নিতে হবে, সেটাকে একটু এদিক থেকে বাড়াই দিই। আচ্ছা, এটা আমরা এদিকে রিফ্লেক্ট করে দিব, দেন আমাদের এই জায়গাটা লাগবে। দেন এখান থেকে এই জায়গাটা, তাই না? আমাদের মেবি এটা হলে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর কিছু কি বাকি আছে? আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমরা ইলিপস টুলটা নিয়ে এখান থেকে সার্কেল ড্র করে দিব। যেহেতু এই জায়গাটা আমাদের রাউন্ড শেপ আছে, সো আমি এখান থেকে কালারটা অন করে দিচ্ছি, ব্ল্যাক কালার দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে এটাকে একটু ছোট করে দিব। দেন এখান থেকে হোয়াইট কালার নিলাম। আচ্ছা, এখন আমরা এটা কি কি করব, সবগুলোকে কালার অ্যাপ্লাই করব, হ্যাঁ। সো এই যে ফার্স্ট আমরা এখান থেকে স্টার্ট করি, কালার নিয়ে এটাকে ধরে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ কোথায়? গ্রুপ। দেন এটাকে আমরা রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। দেন এটাকে এদিকে দিয়ে দিলাম। সিমিলারলি এই দুটোকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে কালার কপি করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, কপি। এই দুটাকে এদিকে বসাই দিচ্ছি। আচ্ছা, এটাও সেম, আমরা একটা তৈরি করেছি, আরেকটা আমরা, যেটা হলো সিমেট্রিক। সো আমরা এটাকে কপি করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এখানেও সেম কাজ করতে হবে, কপি করে রিফ্লেক্ট করে দিতে হবে। ওকে, এখন এই জায়গা থেকে আমরা স্টার্ট করি। আমরা জাস্ট যে উপরের যে জিনিসগুলো আছে এগুলোকে আগে নিব। আচ্ছা, এখানে মেবি ব্ল্যাক কালার হবে, এটাকে একটু আমাদের অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে কি আদৌ শেপ আছে? তো এটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। দেন এখানে ইয়েলো কালার দিচ্ছি। আচ্ছা, যাচ্ছে না তো। তো আমরা এগুলোতে কালার দিয়ে নেই, তারপর দেখা যাক। ও, এখানে তো ব্ল্যাক কালার হবে, এখানে ইয়েলো,
এখানে ইয়েলো। দেন কোথা বাকি আছে? আচ্ছা, এই জায়গাটা বাকি আছে। দেন এখান থেকে, আচ্ছা ভাই, আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তো এটাকে আমরা একটু এদিকে বের করে নিয়ে আসি। আচ্ছা, এই জায়গায় একটা জায়গা প্রবলেম করতেছে, তাই না? So, আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি ব্যাকে দিয়ে দেই, অথবা আমরা এই জায়গার যে শেপটা আছে, আমি একটু কন্ট্রোল আই প্রেস করে আউটলাইন করে নিলাম। হ্যাঁ, আউটলাইন করে নিয়ে এটাকে একটু দেখি এটা অ্যারেঞ্জ করে সামনে আসে কিনা। কন্ট্রোল ওয়াই, এখন চলে আসে। তো আমাদের কিন্তু এইভাবে একটা শেপকে আমরা রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করতে পারি। সিম্পল কাজ, ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিবে, আপনি এইভাবে রাস্টার থেকে ভেক্টর করবেন, দেন ক্লায়েন্টকে দিয়ে দিবেন। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি? ওকে, সো আমাদের এটা ছিল আজকে ক্লাসের টপিক, বাট আমরা এর বাইরে অন্য কিছু দেখবো, কারণ এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি, কারণ পেন টুল নিয়ে আমরা কাজ করেছি। তো আজকে আপনাদের হোমওয়ার্ক করার জন্য আমি কিছু কাজ দেখাবো। দুই তিনটা আমরা লোগো আইকন দেখতে পারি। আচ্ছা, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো ফার্স্ট আমরা জাস্ট সিম্পল কোনো একটা ক্যারেক্টার নিতে পারি। সিম্পল কোনো একটা আমরা ক্যারেক্টার নিতে পারি, আই জে কে এল বা এম এন, যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারি। লাইক আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিলাম ডি। ঠিক আছে, ডি নিলাম। বা এখান থেকে আমি ক্যারেক্টার এটা কপি করে আমি এখান থেকে আই নিচ্ছি। এখন আমরা সিম্পল, একেবারে সিম্পল জন্য যদি কোনো কাজ করতে চাই, খুবই সিম্পল, এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। ফার্স্ট আমাদের একটা ফন্ট চুজ করতে হবে সুন্দর। লাইক আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা একটা ফন্ট চুজ করে নিচ্ছি, সুন্দর একটা ফন্ট। লাইক এখান থেকে কোনটা নিতে পারি আমরা? ধরেন এই ফন্টটা আমার ভালো লাগছে, এই ভেরিয়েশন একটা রাখবো আমি। দেন এখান থেকে আচ্ছা, এটাও রাখতে পারি। বোল্ড টাইপের ফন্ট, খারাপ লাগতেছে না। দেন এখান থেকে এটাও রাখতে পারি। লাইক আমরা এই তিনটা ফন্ট নিয়ে কাজ করব। এখানে কাজটা কি করব? খুবই সিম্পল কাজ, আমি আবারও বলতেছি। জাস্ট এই টেক্সট গুলোকে ধরে আমি আউটলাইন করে দিব। আউটলাইন করে দিলাম। দেন এখান থেকে আমি একটা সার্কেল নিচ্ছি। কাজগুলো আমি একটু আর্টবোর্ডের বাইরে করি। জাস্ট আমি এখান থেকে একটা সার্কেল নিলাম। এরপর এই যে আমরা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে এর উপরে দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসতে হবে। ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন এই যে আমাদের ক্যারেক্টারটা সুন্দরভাবে আমাদের সেন্টার পজিশনে বা যেভাবে দেখতে চাচ্ছেন সেই পজিশনে রেখে দিয়ে দুইটা শেপকে একসঙ্গে সিলেক্ট করে দিবেন। এখন আমরা পাথফাইন্ডার টুল ইউজ করতে পারি, অথবা শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এই জায়গাটুকু যদি ডিলিট করে দেই, তাহলে দেখবেন যে আমাদের একটা আইকন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম কাজটা আমরা এই টেক্সট গুলোর ক্ষেত্রেও করতে পারি। লাইক আমি এটাকে এভাবে রেখে দিলাম, সিলেক্ট করলাম। দেন শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটুকু অল্টার ধরে ডিলিট করে দিতে হবে। দেন আমি অল্টার ধরে এই জায়গাটুকু ডিলিট করে দিলাম। এখন আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট আমি আমার মতো করে এখানে একটা কালার দিয়ে দিলাম। যদিও হোয়াইটের সঙ্গে ইয়েলো কালারটা ভালো লাগবে না। লাইক লাইক আমি এখানে ব্লু টাইপের একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পল মানে সিম্পল, জাস্ট একেবারে সিম্পল কনসেপ্ট। এর বাইরে আমরা যদি কোনো শেপ নিয়ে চিন্তা করি, লাইক হচ্ছে আমরা কোনো একটা শেপ নিয়ে ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা
খুবই সিম্পল একটা শেপ ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা এখান থেকে এটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। জাস্ট এটাকে আমি এদিক থেকে রান করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে শুনতেছেন নাকি ক্লাসে ঘুমাই পড়ছেন কেউ? আপনাদের ক্লাসে জি। আজকে কিন্তু আমি হ্যাঁ স্যার। মানে ক্লাস নিয়ে ক্লাসে কোনো মজা পাচ্ছি না, কারণ আপনারা কেন জানি সবাই একদম চুপচাপ, মনে হচ্ছে একদম মনোযোগ দিয়ে শুনতেছেন। সেটা নিয়ে স্যার কাহিনী আছে। আপনি শুরুতে বলছিলেন যে বেশি কথা বলা পছন্দ করেন না, ওই ভয়, যে ভয়টা ঢুকাইছেন ওই ভয়টা মনে হয় এখনো সবার ভিতরে কাজ করতেছে। না না, এই বেশি কথা বলা বলতে আননেসেসারি কথা বলে অনেকেই, লাইক হচ্ছে কি বলবো, মানে ব্যাপারগুলো এমন হয়। এখন আপনাদের তো ব্যাচ স্টুডেন্ট কমে গেছে, বাট শুরুর দিকে তো কতজন আপনাদের ব্যাচে মেবি 200 জন ছিল, তাই না? 200 জনকে একজনের পক্ষে আসলে কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যায়। তার উপরে দেখবেন যে ক্লাসে জয়েন করে অনেকে এদিকে গান শুনতেছে এদিকে ক্লাস করতেছে, এক একজনের এক মানে অ্যাটেনশন খুব একটা থাকে না। দ্যাটস শুরুর দিকে কিছু কথা বলতে হয়, না হলে একদম মাথায় উঠে যায়। বুঝতে পারছেন? এগুলো জাস্ট যদি আমরা একটু নিজেরাই কন্ট্রোল করি তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো সুন্দর হয়। দেখেন আমরা এই শেপগুলো থেকে কিন্তু সুন্দর সুন্দর ক্যারেক্টারও তৈরি করতে পারি, ক্যারেক্টার বের করতে পারি। লাইক আমরা যদি এখান থেকে জাস্ট সিম্পল কোনো একটা আইকন আমরা তৈরি করতে পারি, লাইক হচ্ছে আমরা আহ, কোনো একটা কনসেপ্ট জাস্ট কি কনসেপ্ট, ধরেন যে আমরা একটা এনার্জি নিয়ে একটা কনসেপ্ট তৈরি করলাম। এই কনসেপ্টকে নিয়েই আমরা কাজ করব, জাস্ট এনার্জি বোঝাবে এমন টাইপের কোনো কিছু তৈরি করতে হবে। ঠিক আছে? সো এনার্জি বোঝায় এই টাইপের কোনো কিছু তৈরি করতে হলে আমাদের সেভাবেই চিন্তা করতে হবে। সো আমরা এখান থেকে রেক্টাঙ্গেল নিতে পারি অথবা আমরা পলিগন নিয়ে দেখতে পারি। লাইক আমরা একটা পলিগন নিয়ে রাখতে পারি। আচ্ছা, আমরা ফার্স্ট আগে রেক্টাঙ্গেলটা নিয়ে কাজ করি। তো পেন টুলের পাশে একটা টুল আছে, এই টুলের নাম কি? কার্ভেসার পেন টুল, তাই না? এই কার্ভেসার পেন টুলের কাজ কি? এর কাজ হচ্ছে কার্ভ তৈরি করা। তো আপনি যদি এখানে ক্লিক করেন, লাইক আমি যদি এখানে ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, এরপর যদি মুভ করে দেখবেন যে কার্ভ হয়ে যাবে। বুঝতে পারছেন? কার্ভেসার পেন টুলের কাজই হচ্ছে এটা, সে কার্ভ তৈরি করে। আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে নিজের মতো করে কার্ভ তৈরি করতেছে। সো এইভাবে মানে ফটোশপে কি কার্ভেসার পেন টুল ছিল? মনে হয় না, মনেই থাকে না, দেখছেন? তো আমরা কার্ভেসার পেন টুল নিয়ে করতে পারি, বা আমরা এখানে যে আমাদের কি টুল আছে, আর্ক টুল আছে না, এই আর্ক টুল নিয়ে আমরা এই কাজটা করতে পারি। দেখেন সিম্পল, এই টুলস গুলো জাস্ট আমরা আগে দেখেছিলাম, বাট আপনি যখন কাজ করতে যাবেন কোন টুলসটা কোথায় অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি, এই কাজটা আপনার নিজের মাথায় আসবে। আমরা এখানে যদি পেন টুল ইউজ করতে চাই পেন টুল ইউজ করতে পারি, আবার সেম কাজটা আমরা কার্ভেসের পেন টুল দিয়েও করতে পারি, আবার সেম কাজটা আমরা দেখেন আর্ক টুল দিয়েও করতে পারতেছি। জাস্ট এই জিনিসগুলো আমাদের যদি প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলেই এনাফ। আর পেন টুলের মধ্যে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার কাজ কি? এই যে কার্ভ, এটাকে আপনি কার্ভ করতে পারবেন, আপনি চাইলে এটাকে স্ট্রেট লাইন বানাতে পারবেন, কর্নার করতে পারবেন। ঠিক আছে? এই জিনিসগুলো এখান থেকে পাবেন। সো আমি জাস্ট এখান থেকে এই একটা লাইন রাখলাম, দেন অল্টার ধরে আর একটা লাইন নিচ্ছি। ওকে, ধরেন এখানে আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দেই তাহলে হয়তো বা বেটার লাগবে। আমি এখানে হোয়াইট কালার দিই, তাই না? এই দুটোকে ধরে আমি একটা গ্রুপ করে দিই, দেন অল্টার ধরে কপি নিয়ে নিচ্ছি। ধরেন এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই শেপটাকে আমরা আরেকটু রোটেট করে দিতে পারি, দেখতে পারি কেমন লাগে। ওকে, আচ্ছা আমরা এটাকে একটু কার্ভ করে দেই, দেন এই শেপ সবগুলো একসঙ্গে সিলেক্ট করলাম। আচ্ছা, পাথ ফাইন্ডার টুলের কাজটা কি আমি আপনাদের আগে দেখিয়েছিলাম? জি স্যার। ওকে, দেখাইছেন, দেখেছেন স্যার। যদি দেখাই থেকে তাহলে তো খুবই ভালো, ডিটেলস আজকে বলার কোনো মানেই হয় না। সরি সরি, শেপ বিল্ডার টুল। জি ভাইয়া দেখাইছেন। তো শেপ বিল্ডার নিয়ে আমি এই জায়গাগুলো সব ডিলিট টুলই করে মোটামুটি দিচ্ছি। টাচ করছেন স্যার। ঠিক আছে, শেপ বিল্ডার নিয়ে আমি এই জায়গাগুলোকে ডিলিট করে দিচ্ছি।
ওকে ফাইন। দেন এখান থেকে এই শেপগুলো আমি সিলেক্ট করে বাইরে নিয়ে আসবো। আমার লাইনগুলোর কোনো দরকার নেই, জাস্ট আমার এই শেপগুলো থাকলেই হয়ে যাবে। এখন আমি এখানে কালার চুজ করব। লাইক এখান থেকে আমি জাস্ট সিম্পল যে কোনো একটা কালার আমি চুজ করে নিচ্ছি। Then এখান থেকে তিনটা কালার দিলাম আমি এখানে। এগুলোকে একটু বাইরে রাখি, যেহেতু লাইট কালার ইউজ করতেছি, এটাকে আমরা যদি হোয়াইটের মধ্যে রাখি তাহলে আর একটু বেটার লাগতে পারে। এটাকে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমরা একটু মডিফাই করতে পারি কিভাবে। আমরা এই শেপটাকে একটু ডিভাইড করে নিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা একটু ডিভাইড করে নিতে পারি। সিম্পল আমরা এখান থেকে চাইলে পেন টুল দিয়ে এটাকে ডিভাইড করে নিতে পারি, অথবা আমরা চাইলে এই শেপটাকে বাইরে নিয়ে এসে এটাকে একটু আমরা আর মডিফাই করতে পারি। লাইক আমি এই শেপটাকে এখানে এখান থেকে নিতে পারি, বা আমরা এখান থেকে আলাদা করে এটা বাইরে এনে অল্টার ধরে, তার আগে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা রুলার টেনে দিতে পারি। ঠিক আছে, এই রুলারটা দিলাম। এই রুলারটা আগে নিলে হয়তো বা আমাদের জন্য আরো বেটার হইতো, তাহলে আমরা এক্সাক্ট সেন্টার পয়েন্টটা প্রপারলি পাইতাম। হ্যাঁ, প্রবলেম নেই, আমরা আপাতত নিলাম এখান থেকে। দেন এখান থেকে একটা ক্লিক, আমাদের গাইডটাকে লক করে দিতে হবে। গাইডটা লক করে দিয়ে এখানে একটা ক্লিক করলাম, একটু বাড়তি রাখলাম। দেন এইখান থেকে একটা ক্লিক করে এই জায়গাটুকু আমরা দুই ভাগ করব আর কি। এখানে আমরা এক্সট্রা কিছু অ্যাড করব না, এটাকে দুই ভাগ করব জাস্ট এই কারণেই আমরা এখানে মাল্টিপল কালার ইউজ করব। ঠিক আছে, কার্ভটাকে আর একটু সুন্দর করা যেতে পারে। লাইক আমরা এটা ইউজ করব। ওকে, দেন শেপ বিল্ডার নিয়ে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম। এখন এই শেপটা আমরা এখানে বসাই দিব। তার আগে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে প্রপারলি দিতে বসাইতে পারবো। ওকে ফাইন। দেন এখানে আমরা সলিড কালার না ইউজ করে এখানে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, আই থিংক বেটার লাগবে। সো এখানে যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারে আমরা এই কালারটা দিয়ে দিব। দেন এই যে হোয়াইট কালারটা যেটা ছিল, গ্রেডিয়েন্টটাকে একটু বড় করে নিব। দেন এখান থেকে হোয়াইট কালারটা একটু ভিজিবল রাখবো, যেন বোঝা যায় যে হোয়াইট কালার আছে আর কি, শেডের মতো যেন কাজ করে। ঠিক আছে, তো আমাদের টপিক কি ছিল? এনার্জি, তাই না? এখন আমরা একটা সুন্দর ফন্ট চুজ করে, এটা ঝামেলা করতেছে না, একটা ফন্ট চুজ করে আমি এখানে লিখে দিচ্ছি। ধরেন যে আমি লিখে দিচ্ছি এনার্জি বুস্ট। দেন এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। সুন্দর একটা ফন্ট চুজ করে দিবেন। কালার এখান থেকে নিবেন, লোগোতে আমরা যে কালারটা ইউজ করেছি সেই কালারটা নিয়ে রেখে দিবেন, বা দুইটাতে দুইটা কালার রেখে দিবেন। তাই না? বুঝতে পেরেছেন? অথবা আমরা নেগেটিভ স্পেস, এই যে এই লোগোগুলোকে বলা হয় বেসিক্যালি নেগেটিভ স্পেস লোগো। হ্যাঁ, আমরা টাইপসে, আমাদের যে টাইপস ছিল ওই টাইপসের মধ্যে কিন্তু নেগেটিভ স্পেস বলতে কোনো কিছু ছিল না। তো এই এই ধর এই যে আমরা শুরুতেই বলছিলাম যে লোগো 7 ধরনের, বাট কিছু কিছু মিনিং থাকে, লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে যেগুলোকে আমরা লোগোতে ইউজ করি, এগুলোকে বলা হয় নেগেটিভ স্পেস লোগো। তো এখানে আমরা আরো সুন্দর কিছু জিনিস তৈরি করতে পারি। লাইক এখানে হচ্ছে আমরা ডি আছে, আমরা এখান থেকে সি নিতে পারি, বা এখান থেকে এল নিতে পারি। এগুলোকে নিয়ে আমরা একটা কাজ করতে পারি। কিরকম কাজ? এর জন্য আমাদের আবার কিছু আইকনের প্রয়োজন হবে। সো সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আগে ফন্ট চুজ করবেন কি ধরনের কাজ করতেছেন। ফন্ট যদি সুন্দর না হয় আপনার কাজ ভালো লাগবে না। ঠিক আছে, সো এটাকে আমি আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এটাকে আমি
শেপ বিল্ডার দিয়ে এটা জাস্ট এই শেপটা রেখে দিব। হ্যাঁ, বাকিগুলো বাইরে ডিলিট করে দিব। এটাকে আমি এইভাবে রেখে দিব। এটাকে আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। এবার আমি ডি এর সঙ্গে কোনো কিছু, কোনো একটা প্রাণীর ছবি অ্যাড করতে পারি। সো ডি দিয়ে কি মিন করে, এই জিনিসগুলো আমরা একটু যদি গুগল থেকে বের করে নিতে পারি, লাইক হচ্ছে ডি দিয়ে ডগ, তাই না, আমরা ডগ নিতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা ডিআর নিতে পারি। ভেক্টর ফাইল ডাউনলোড করলে বেটার হবে। ওকে, এখান থেকে আমরা একটা হরিণের ছবি নিতে পারি, বা এখান থেকে আমরা একটা ডগের ছবি নিতে পারি। আচ্ছা, এটা নিতে পারি আমরা। ইমেজটা কপি করে নিলাম এখান থেকে, ইলাস্ট্রেটরে এসে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা খুবই সিম্পলি, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, খুব সিম্পলি এটা ইমেজ টেস্ট করতে পারবো। দেন এটাকে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে, আচ্ছা এক্সপ্যান্ড কি হয়ে গেছে, আনগ্রুপ, দেন এখান থেকে হোয়াইট কালারটা বের করে ফেলাই দিলাম। এবার এটাকে আপাতত গ্রুপ করে রাখি। দেন এটাকে আমরা এই এর উপরে বসাই দিব, ঠিক আছে। এবার যতটুকু সাইজ প্রয়োজন, বড় করে হোক ছোট করে হোক বসাই দিয়ে আবার সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে এখন এই জায়গাগুলো আমি মাইনাস করে দিব। ঠিক আছে, যতটুকু রাখতে চান রাখতে পারেন, যদি মাইনাস করে দিতে চান দিতে পারেন, যদি এটাও রাখতে চান হ্যাঁ রাখতে পারেন, যদি চান যে না ডিলিট করে দিবেন ডিলিট করে দিতে পারেন। সো এগুলোকে আমরা আইকনিক লোগো হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সিমিলারলি আমরা এই জায়গাটায় আমরা কি ইউজ করতে পারতাম, ডিআর এর ছবি ইউজ করতে পারতাম। দেখো হচ্ছে এখান থেকে আমরা ইমেজ থেকে এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, লাইক এই ছবিটা আমি নিচ্ছি। এটাকে আমাদের কি করতে হবে, ইমেজ টেস্ট করতে হবে, স্পান করতে হবে, আনগ্রুপ করতে হবে, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেলতে হবে। জাস্ট আমাদের এই এই অংশটুকু প্রয়োজন আমাদের। সিমিলারলি আবারও আমাদের একটা ক্যারেক্টার নিব, লাইক ডি নিলাম। এটাকে আউটলাইন করে দিলাম। সিমিলারলি শেপ বিল্ডার নিয়ে এটাকে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে এর যতটুকু অংশ আপনি রাখতে যাচ্ছেন ততটুকু অংশ রেখে দিলাম, অথবা আমি এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে করে ঘোরাই দিতে পারি। জাস্ট এই অংশটুকু বাইরে রেখে এইখানে শেপ বিল্ডার নিয়ে এই অংশটাকে আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে অবশ্য আরেকটু অংশ রাখা যেতে পারে। So, এভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। বুঝতে পেরেছেন? আপনাদের কোনো কোশ্চেন আছে কারো, বলেন। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে। হ্যালো। আঁকার পরে বোঝা যাবে যে সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।